ওকে, তো আজকে থেকে আমাদের মেইনলি ক্লাস স্টার্ট হচ্ছে। আজকে আমরা ওভারঅল বিষয়গুলো কথা বলে নিয়ে আমরা একটু এর দিকে যাব। সো আমাদের প্রথমত যেটা আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্স, এবং আমরা এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন যে এলিমেন্টস গুলো আছে সেগুলো নিয়ে আজকে মেইনলি জানবো। কারণ আমাদের যদি বেসটা আসলে মজবুত না হয় তাহলে কিন্তু আমরা আসলে ভালো করতে পারবো না। সেই জন্য আমরা একদম বেসিক থেকেই আগাবো, সর্বনিম্ন বেসিক থেকে সর্বোচ্চ অ্যাডভান্স যতটুকু আছে আমরা সেভাবে আগাবো। আর ওকে, আশা করি আমাদের স্টুডেন্টরা নেক্সট ক্লাস থেকে ওভাবেই হবে, আর আমাদের ক্লাস কন্টিনিউ থাকবে, ক্লাস অফ হবে না আর। সো এখন থেকে ধরে রাখবেন যে আপনার আমাদের হচ্ছে প্রতিটা ক্লাসই টাইমলি স্টার্ট হবে। তো যাই হোক, বাকিরাও হয়তো এর মধ্যে ইয়ে হলে তারাও শুরু করে দিবে। তো আমাদের একদম শুরুতেই আমরা যদি যাই তাহলে তো জানেন যে অলরেডি আমরা ডিজিটাল মার্কেটিং টপিকসে আছি, এবং ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি সেটা নিয়ে যদি আমরা একটু জানি তাহলে আমরা দেখব যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে মেইনলি ডিজিটাল টেকনোলজি এবং ডিজিটাল মিডিয়ার দ্বারা অনলাইনের থ্রুতে কোনো পণ্য বা সার্ভিসের বিক্রয় বৃদ্ধি বা ব্র্যান্ডিং এর জন্য আমরা যে ক্যাম্পেইন পরিচালনা করে থাকি সেটাকেই মূলত কি ডিজিটাল মার্কেটিং বলে। আচ্ছা, আবারও বলি যে দেখেন, ডিজিটাল মার্কেটিং করার আগে আমাদেরকে জানতে হবে যে ডিজিটাল মার্কেটিং বিষয়টা আসলে কি। ডিজিটাল মার্কেটিং মানে মার্কেটিং কথাটা যেহেতু আছে তার মানে আমরা জানি যে এটা কি ডিজিটাল ওয়েতে আমাদের হচ্ছে কোনো পণ্য বা সার্ভিসের জন্য মার্কেটিং করা, এবং স্বাভাবিকভাবেই সেটা হচ্ছে আহ, আমাদের সেটা হচ্ছে অনলাইনে। এটা হচ্ছে কোনোভাবেই অফলাইন যে মার্কেটিং গুলো আছে সেভাবে না। তো এখানে আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এ কিভাবে অনলাইনে আমরা আমাদের পণ্য বা সার্ভিসের বিক্রয় বৃদ্ধি বা ব্র্যান্ডিং এর জন্য কাজ করতে পারি। এটা হতে পারে সেটার পারপাসে আমরা আমাদের নিজেদের বিজনেসকেও ডিজিটাল মার্কেটিং করে বিজনেসের গ্রোথ করতে পারি, অথবা বিভিন্ন যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টকেও আমরা কি করতে পারি, জাস্ট হচ্ছে তার কাজ করেও আমরা কি করতে পারি, তার বিজনেসকে প্রমোট করার মাধ্যমে সে বেনিফিটেড হবে এবং বিনিময়ে সে আমাদেরকে স্যালারি দিবে। আমরা যেমন জব করে থাকি, এক কথায় জব করলে কি হয় যে আমরা অন্য কারোর কাজ করে দেই, অন্য কারোর বিজনেস ডেভেলপ করে দেই, বিধায় কিন্তু তারা আমাদেরকে পেমেন্ট করে থাকে। সো ডিজিটাল মার্কেটিং বিষয়টা হচ্ছে এভাবেই। সো আমরা জানি যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে মেইনলি ডিজিটাল টেকনোলজি এবং ডিজিটাল মিডিয়ার দ্বারা অনলাইনের থ্রুতে কোনো পণ্য বা সার্ভিসের বিক্রয় বৃদ্ধি বা ব্র্যান্ডিং এর মাধ্যমে যে ক্যাম্পেইন পরিচালনা করা হয় সেটাকেই ডিজিটাল মার্কেটিং বলে। এখন ডিজিটাল মার্কেটিং এর যদি আমরা একটু সুযোগ সুবিধা বা ফিউচার এগুলো নিয়ে একটু কথা বলি তাহলে দেখবেন ডিজিটাল ট্রেডিশনাল মার্কেটিং বা সেই অ্যানালগ সিস্টেমের মার্কেটিং এর যুগ কিন্তু ডে বাই ডে নাই হয়ে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে অ্যানালগ সিস্টেমের মার্কেটিং এ আগে যেটা করতো মানুষ হচ্ছে ধরেন এক্সাম্পল পেপারে হয়তো অ্যাড দিত বা টেলিভিশন এইভাবে বিভিন্ন ভাবে। বাট তার থেকেও ডিজিটাল মার্কেটিং গুলো বেশি ইফেক্টিভ এই জন্যই যে এখন মানুষ কিন্তু ওইভাবে টেলিভিশন খুব বেশি আমরা দেখি না। আমি আমার নিজের কথা বললেই হয়তো লাস্ট কয় বছর টেলিভিশন দেখি না, বা কতদিন টেলিভিশন দেখি না ঠিক নাই। বা অনেকেরই কিন্তু সেম দেখা যায় পেপার ওইভাবে, নিউজ পেপার কাগজের পেপার পড়ার মতো সময় মানুষের খুবই কম। এখন যেহেতু স্মার্টফোন, ডিজিটাল টেকনোলজি, ডিজিটাল মিডিয়ার যুগ, হয়তো অনেকেই আমরা ফেসবুকে কিন্তু প্রতিনিয়ত ইন্টারনেটে টাইম দিচ্ছি, অনলাইনে সবকিছু করতেছি, কেনাকাটা বা পেপার। সো এতে দেখেন যেটা হচ্ছে যে সবাই যেহেতু এখন অনলাইন বা ডিজিটাল বেস, সো যার কারণে মার্কেটিং গুলো এখন এই সমস্ত প্ল্যাটফর্ম গুলোতে চলে এসেছে। সেটা হোক গুগল কেন্দ্রিক মানে সার্চ ইঞ্জিন কেন্দ্রিক, অথবা সোশ্যাল মিডিয়া, অথবা এই যে ভিডিও মার্কেটিং বা প্ল্যাটফর্ম যেগুলো ইউটিউব। সো এই জায়গাগুলোর সাথে এভাবে কিন্তু একীভূত হয়ে গেছে। সো যার কারণেই ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব ডে বাই ডে বেড়েই যাচ্ছে। আমরা যখন একদম শুরুর দিকে কাজ স্টার্ট করি 2012-13 সালের আগে, কেউ কিন্তু চিন্তাও করতো না যে বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং পোস্টে সে হয়তো রবিতে জব করবে, গ্রামীণ ফোনে জব করবে। আমার এমন অনেক স্টুডেন্ট আছে যারা, বা আমি নিজে এই ধরনের একটা ভার্সিটিতে জব করি। এটার কিন্তু মূল কারণই হচ্ছে যে আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং জানি এই জন্য।
আদারওয়াইজ আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র কিন্তু এখানে ওইভাবে ইম্পর্টেন্ট না। বাট হচ্ছে যেমন আমার স্টুডেন্ট বললাম যে ডাচ বাংলা ব্যাংকের হেড অফ ডিজিটাল মার্কেটার, বা অনেকে আছে ব্র্যাক ব্যাংকের, অনেকেই আপনার পার্টেক্সের বা এম্বার আইটিতে, হাজার হাজার জায়গার যদি কথা বলি, এমন কোনো সেক্টর নাই যে এখন কি লাগে না ডিজিটাল মার্কেটারের দরকার হয় না। যেমন আপনি বিডি জবসে যান, যদি লোকাল জবের কথা বলি, বাট একটা সময় লোকাল জব চিন্তাও করা যেত না, কারণ আমাদের দেশ থেকে যেহেতু ইউএসএ ইউরোপিয়ান কান্ট্রিগুলো একটু বেশি অ্যাডভান্স অনলাইন বেস, আমাদের থেকে তারা অ্যাডভান্স, যার কারণে শুরুতে আমরা তাদের কান্ট্রিগুলোকে বেস করে আসলে কাজ করতাম, কারণ তাদের ওইখানে ডিজিটাল মার্কেটিং বা অনলাইন বেসের এগুলোর প্রচার প্রসার বেশি ছিল। বাট এখন দিন বদলের সুযোগে আমাদের দেশেও প্রচুর এই টাইপের কি কাজের সেক্টর উন্মুক্ত হয়ে গেছে, এবং ডে বাই ডে এটা আরো বেশি হচ্ছে। সো দেখেন এখান থেকে আমরা হচ্ছে যদি দেখি, জাস্ট এখান থেকে আমরা যদি দেখি, যেমন এক্সাম্পল, যেমন এখানে একটা দেখতে পাচ্ছি যে এক্সিকিউটিভ এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা পার্ট, এরকম প্রচুর দেখেন আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি আছে যেখানে এই টাইপের অপশনগুলো বা বিভিন্ন জবের অফার আছে, এরকম খুঁজতে থাকলে আপনি অনেক বড় বড় রিনাউন কোম্পানিও এদিকে পেয়ে যাবেন। সো যাই হোক, আমরা হচ্ছে, এবং তারা যে টাকা খরচ করে কিন্তু এখানে লোকের জন্য অ্যাড দিয়েছে, তার মানে অবশ্যই তারা এমনি এমনি দেয় নাই। ওকে, সো বিভিন্ন আমরা এই টাইপের কোম্পানি দেখতেছি, এখানে আপনি অনেক রিনাউন কোম্পানিকে পাবেন, হয়তো বেক্সিমকো, বা ওই যে বললাম যে গ্রামীণ ব্যাংক, বা এক্সাম্পল আপনি বড় বড় যে সমস্ত কর্পোরেট গুলো আছে। সো এটা আবার দেখতেছি কি আপনার আরো বিভিন্ন জায়গায় আছে। সো যাই হোক, সো ডিজিটাল মার্কেটিং এর এই দিকগুলোতে আমরা যদি যাই, ইম্পর্টেন্সটা বললাম যে যেহেতু এখন আর ট্রেডিশনাল যুগ ওভাবে নাই, সো যার কারণে ট্রেডিশনাল মার্কেটিং এর থেকে ডিজিটাল মার্কেটিং এর প্রভাব প্রচার অনেক বেশি বেড়ে গেছে। এবং আমরা যদি একটু জাস্ট এদিকে কথা বলি যে এটাতে আসলে বিজনেস ওনার বা আমরা যারা কোম্পানির অনেক সময় ওনার হব, তাদের আসলে লাভ কি, তারা কেন ট্রেডিশনাল মার্কেটিং বাদ দিয়ে ডিজিটাল মার্কেটিং এ বেশি লোক নিয়োগ দিচ্ছে, বা কেন এখানে আসলে আমরা ডিজিটাল মার্কেটিং করে বেশি সাকসেস হতে পারবো, সেই বিষয়গুলো জানবো। আর যেমন প্রথম যেটা হচ্ছে রিচ লার্জ টার্গেটেড অডিয়েন্স, যে আপনি চাইলে, লার্জ মানে আমরা জানি অনেক বিশাল, এবং টার্গেটেড, এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে টার্গেটেড অডিয়েন্সকে আমরা আমাদের পণ্য বা সার্ভিসটা ডিজিটাল মার্কেটিং এ যেটা ওভাবে করে দেখাতে পারি, অফলাইনে বা ট্রেডিশনালে সেভাবে কোনোভাবেই পসিবল না। কারণ ধরেন টেলিভিশনে আপনি একটা অ্যাড দিচ্ছেন, ওই মুহূর্তে সে হয়তো অন্য অনুষ্ঠান বা বিষয়ে ইন্টারেস্টেড, ও স্কিপ করে হয়তো অন্যদিকে চলে যাচ্ছে, বা লিফলেট দিচ্ছে নিয়ে ফেলে দিচ্ছে, মানে অডিও বিভিন্ন ইয়েতেও সেম। তো দেখা যায়, বাট ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা যেটা করতে পারবো, আমাদের ওই প্রোডাক্টটা কেবলমাত্র যারা টার্গেটেড পিপল, তাদেরকে আমরা কেবলমাত্র আমাদের ওই প্রোডাক্ট বা সার্ভিসটা দেখাতে পারবো। কি কিভাবে? যেমন এক্সাম্পল, এখন ইউএসএ তে বসে কেউ একজন মানুষ সার্চ দিচ্ছে যে ট্যুর গাইড ইন সুন্দরবন। ওকে, ধর কেউ, সে হয়তো জানে যে সুন্দরবন পৃথিবীর ওই যে বেশ কয়েকটা হেরিটেজের মধ্যে একটা বড় হেরিটেজ বা জায়গা, ভ্রমণের জায়গা। কারণ শীতকাল তো বেড়ানোর সময়, আমার এক স্টুডেন্ট আছে এসিও শিখে, উনি এইভাবে কাজ করে, প্রচুর ওইখান থেকে উনি কি পাচ্ছে, ট্যুরিস্ট নিয়ে নিয়ে উনি ঘুরতেছে। অথবা আপনি ধরেন চাচ্ছেন, যেমন আমার মতো, যে বাংলাদেশে বসে ইউএসএ তে ধরেন আমার একটা বা দুইটা ধরেন দোকান আছে। কিভাবে দোকান? ধরেন আমার একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আমি কি করি, ব্লেন্ডার বিক্রি করি। কোনো ওয়েবসাইট আছে যেখানে আরো অন্যান্য বাসাবাড়ির যে সমস্ত আইটেম গুলো লাগে, এগুলো সেল করি। কিভাবে সেল করি? জাস্ট একটা ডোমেইন, একটা হোস্টিং। আমার কিন্তু ইউএস এর বাজারে, আমার বাংলাদেশেই ধরেন বসুন্ধরাতে একটা দোকান কেনার মতো ধরেন ক্ষমতা নাই। তো সেখানে ইউএসএ তে কিভাবে? কারণ ইউএসএ এরা এরা তো সবাই অনলাইন বেস। কারণ আদারওয়াইজ তো অ্যামাজনের মতো কোম্পানি পৃথিবীর সব থেকে শীর্ষ ধনীর কোম্পানি হতো না। তো সেখানে তারা হয়তো বিভিন্নভাবে সার্চ করে, যে এক্সাম্পল বেস্ট ব্লেন্ডার,
বা বেস্ট শেপ নাইফ, বেস্ট নাইফ শার্পনার, বেস্ট টেন্ট, বেস্ট গেমিং ল্যাপটপ, দেখেন তাদের যা দরকার, ইভেন তাদের যদি এক্সাম্পল বাথরুমের কোনো আইটেমেরও দরকার হয় বা যা দরকার, এক কথায় ওই যে বললাম সবই দেখবেন তারা অনলাইন বেস সার্চ করে এবং সেখান থেকে কিনে। তো এই যে সার্চ করলে যখন আমার সাইটটাকে তারা পাচ্ছে, এবং আমরা কিন্তু আগে দেখেই নেই যে এই বেস্ট ব্লেন্ডার কথা বা বেস্ট পার্সোনাল ব্লেন্ডার, নিনজা ভার্সেস অস্টার ব্লেন্ডার, মানে সে কি নিনজা ব্র্যান্ডের কিনবে নাকি অস্টার কিনবে। এরপরে বেস্ট ব্লেন্ডার আন্ডার $100, $100 মধ্যে একটা ব্লেন্ডার কিনবে। তো এইখানে দেখেন আমরা কি করতেছি, আগে দেখেই নেই যে এই কথাটা লিখে ইউএসএ থেকে বা কোন কান্ট্রি থেকে কয়জন মানুষ সার্চ করে। যখন সার্চ ভলিউম থাকে তখনই কিন্তু আমরা ওই টপিকসটা নিয়ে কাজ করি। এবং এই সার্চ ভলিউমটা কিন্তু আমরা গুগল থেকেই জেনে নিই, কারণ গুগলে তো সবাই সার্চ দেয়, গুগলের কাছে সমস্ত রিপোর্ট থাকে। তো যখন একজন মানুষ এটা লিখে সার্চ করে কেনার জন্য, তখন তো সে ওইখান থেকে যদি আমাকে গুগলের ফার্স্ট পেজে পায়, তখন সেখান থেকে আমার সাইটে যাবে, আমার সাইটে গিয়ে কি করবে, এক্সাম্পল যেমন আমি এভাবে যদি বলি, সার্চ দিল এক্সাম্পল বেস্ট, ধরেন শেপ নাইফ আন্ডার $100, শুধু চাকু কিনবে, একটা ইয়ের চাকুর জন্য এখানে আমরা এভাবে দেখেন 590 জন মানুষ শুধু ইউএসএ থেকে, অন্যান্য কান্ট্রি বাদই দিলাম, বেস্ট শেপ নাইফ আন্ডার $100 লিখে প্রতি মাসে সার্চ করে। তো আপনি যদি এই কিওয়ার্ডটাতেও আসতে পারেন, বা শেপ নাইফ ওটা $100 মধ্যে সে কিনবে, বা বেস্ট শেপ নাইফ দেখেন এটা লিখে কি করে 12,100 মানুষ শুধু ইউএসএ থেকে সার্চ করে। এরকম এই শুধু চাকুটা কেনার জন্যই মানুষ হাজার হাজার ভাবে সার্চ করে। এই যে আমরা দেখতে পাচ্ছি বেস্ট জাপানিজ, এই যে বেস্ট জাপানিজ কিচেন নাইফস, বেস্ট কিচেন নাইফ সেট, বিভিন্ন ভাবে দেখেন বেস্ট নাইফ ব্র্যান্ড ইন ইন্ডিয়া, ইন্ডিয়া আমরা বাদই দিলাম, বেস্ট শেফ নাইফ আমেরিকান টেস্ট কিচেন, যে বিভিন্ন ভাবে যে সার্চ করতেছে। আপনি যদি ওই রকম 12,000 বা 6,000 এইটাতেই আসতে পারেন, তো 6,000-এ এই যে যারা হচ্ছে এক্সাম্পল র্যাঙ্কিং এ আসতেছি আমরা, সো এখান থেকে যদি এরকম সাইট আপনি অ্যাটলিস্ট, কিন্তু আপনার সাইটে কি হবে 50% মানুষ, 6,000-এ অ্যাটলিস্ট 3,000 মানুষ ঢুকবে, যদি নিচেও থাকেন অ্যাটলিস্ট 20% মানুষ যাবে। তো এখান থেকে জেনে শুনে দেখেন এই যে বাটন দিচ্ছে বাই নাও, ওয়ালমার্ট, অ্যামাজন, আমরা ধরেন অ্যামাজনই শুধু চাইলে প্রমোট করতে পারি, এগুলো করতে পারি। তো যখন একজন একজন মানুষ অ্যামাজন থেকে গিয়ে $120 এটা একটাই কিনবে, তখন কিন্তু এটার উপর যে কমিশন আছে, ধরেন অ্যামাজন আপ টু 10% কমিশন দেয়। ধরেন যদি এখানে কিচেনে 4.50%, ধরেন 5%ই দিল, তো এরকম 100 জন আসলে 10 জন মানুষ মাস্ট বি এটা কিনিং। ওকে, তো এরকম 6,300, ধরেন আপনার 3,000 ভিজিটরই আসলো প্রতি মাসে। তো 3,000 ভিজিটর যদি একটা কিওয়ার্ড থেকে আসে, এবং 3,000-এর মধ্যে 3,000 মানুষই তো আর কিনবে না, আপনি 10% ধরেন, 3,000-এর 10% কত হয়, 300 জন মেবি হয়। সো 300 জন যদি আপনার প্রতি মাসে প্রোডাক্ট কিনে, তাহলে আপনার, এবং এটা কিনবেই আসলে আপনার সাইটে 3,000 মানুষ আসলে 300 জন মানুষ প্রতি মাসে এটা মাস্ট বি কিনবেই। তো একটা করেও যদি কিনে, অনেকেই তো অনেক বেশি কিনে, একটা করে কিনলে আপনি এক একটার দাম $162 হলে আপনি কমিশন পাচ্ছেন এদিকে 4.5, ওইদিকে ধরেন আরো 4.5-এর অর্ধেক, ধরেন 5, তো 7, $7-8 করে পার এক একটা হলে কিন্তু আপনি পাচ্ছেন এখানে $162। তো $8 করে যদি এক একটাতে আপনার হয়, তাহলে আপনি ক্যালকুলেটর দিয়ে এখন গুণ দেন, যে এখানে আপনার যেটা বললাম 300 ইন্টু 8, জাস্ট একটা কিওয়ার্ডে $2,400। ওকে, সো ধরলাম আপনি এত বড় কিওয়ার্ডে যেতে পারবেন না। আমার স্টুডেন্ট যেমন ওই যে দেখালাম যে বেস্ট শেপ নাইফ, কারণ এখানে কিওয়ার্ড এর কম্পিটিশনের বিষয় আছে। তো এখানে যে বেস্ট শেপ নাইফ, এখানে দেখেন আমার এক স্টুডেন্টের সাইট, আমি এটা দিয়ে সার্চ দিলাম, কারণ এই যে লাইফ উইথ কিচেন, এবং এই ডোমেনটা সে আমার স্টুডেন্ট রাহুল নাম, এবং আমি যার ডোমেন হোস্টিং কিনে দিছি। এরকম আরো অনেক আছে যাদের এরকম সাইট আছে, $5,000 ইনকাম করে, এই স্টুডেন্ট মাসে $1,500 প্লাস ইনকাম করে, জাস্ট অল্প কিছু সাইট তৈরি করে শুধু নাইফ নিয়ে। এরকম আরো অনেকেই আছে অনেকভাবে। আমি নিজেও যে ব্লেন্ডার নিয়ে কাজ করি, ব্লেন্ডার এক একটার প্রাইস ধরেন $300। তো এই যে
জাস্ট একটা কিওয়ার্ডে র্যাঙ্কিং এ গেলে এই পরিমাণে। সো আপনি আপনার সাইটে এরকম যত বেশি কিওয়ার্ডে র্যাঙ্কিং এ নিতে পারবেন, তত বেশি ভিজিটর আসবে, তত বেশি সেল হবে, আপনি তত বেশি কি কমিশন পাবেন অ্যামাজন থেকে। সো এখানে যে বিষয়টা বললাম যে আপনারা যদি মানুষের কাজ না করেন, আপনি যদি নিজেই এই টাইপের ব্র্যান্ড বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসেন, ই-কমার্স করেন, তাহলে আপনার এখান থেকেই কেনার অপশন থাকবে। আর এখানে যেহেতু আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে এত হেডেক নাই, আমরা কাজ করে রেখে দিই র্যাঙ্কিং এ, এখান থেকে চলে যাবে, হয়তো রাত্রে ঘুমাচ্ছি, পারচেস হবে, এখানে আমাদের কমিশন আমাদের অ্যামাজন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লিঙ্কটা জেনারেট করে বসাই, সেগুলো আমাদের অ্যাকাউন্টে জমা হতে থাকে। সো এভাবে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলাম, এছাড়া হচ্ছে আমরা এইভাবে করে টার্গেটেড মানুষের কাছে যেতে পারি, বা টার্গেটেড মানুষ আমাদের কাছে আসতে পারে। কারণ এসইও তো আর আমরা তাদের কাছে যাই না, তারাই কি করে, যার যাকে দরকার, আমাদেরকে দরকার, সে সার্চ করে আমার সাইটে যাচ্ছে, সেখান থেকে গিয়ে পারচেস করে নিচ্ছে, আমার কমিশন অ্যাড হয়ে যাচ্ছে। বা আমার যদি ই কমার্স সাইট হয়, আমার নিজের বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট সোর্সিং করতেছি, সে পারচেস করতেছে, আমরা সেই জায়গাতে শিপমেন্ট করে দিচ্ছি। আবার অ্যামাজনের টা করলে তো আর আমাদের শিপমেন্ট টিপমেন্ট নিয়ে ঝামেলা নাই। সো এখানে লাভটাও তুলনামূলক কম। লাভটা কিভাবে কম, যে ধরেন আপনি এখানে যেহেতু এক একটা বিক্রি করে কমিশন পাচ্ছেন $8, আর $162 চাকু নিজে যদি চায়না থেকে কিনে এনে ওইভাবে সেল করেন, ওখানে আপনার অ্যাটলিস্ট ইনকাম থাকবে হচ্ছে ধরেন ওরা 50-40% মিনিমাম ইনকাম করে যারা ই কমার্স করে। তো যাই হোক, সেখানে হ্যাসেলও বেশি আছে। ওকে, তো যাই হোক, এখান থেকে এই বিষয়গুলো আমরা জানলাম। অথবা আমরা গুগল অ্যাডস এর মাধ্যমে, আমি যদি এদিক থেকে দেখাই যে আমি ধরেন এখন আচ্ছা, কি লিখছে, আচ্ছা ওকে, এখান থেকে আমরা যদি এক্সাম্পল ডাইনামিক ড্রাইভিং স্কুল এটা নিয়ে যদি বলি, বা বিভিন্ন আমরা অলরেডি এটা থাকবে, এদিকে আসুক। আমরা এছাড়াও আরো তো ডিজিটাল মার্কেটিং এর অনেক ওয়ে আছে, যেমন এদিকে যদি আসি, বিভিন্ন দেখবেন নর্মাল পোস্টগুলো তো টাইম বা ডেট লেখা থাকে। ওকে, আর এই যে অ্যাফিলিয়েট সাইট নিয়ে কাজ করতেছে কিচেন নিশে, কমিশন এত পার্সেন্ট। ওকে, যাই হোক, সো আমরা যদি এদিকে আসি, একটু টাইম দেই। আচ্ছা, নরমাল পোস্টগুলোর টাইম বা ডেট লেখা থাকে, কিন্তু কিছু কিছু যে স্পন্সর দেখেন, তারা জায়গা বিক্রি করতেছে এভাবে পেইড ক্যাম্পেইন করে। এতে সুবিধা কি, যে নরমাল পোস্ট দিলে এই পেজে তো অল্প কয়েকজন দেখবে, কিন্তু যখন এইভাবে করবে, তখন তারা হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষকে কি দেখাইতে পারবে। এগুলো নরমাল পোস্ট, এই কারণে টাইম বা ডেট দেখায়। কিন্তু আমি যেমন আমার হচ্ছে এক্সাম্পল এদিকে বললাম, যেগুলো স্পন্সর লেখা থাকে এগুলো স্পন্সর দেখেন, ওরা হচ্ছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন শিপ সার্ভিস, কর্ণফুলী এক্সপ্রেস, দেখেন ওরা টিকিট বিক্রি করতেছে, বা তাদের এই আবাসিক ইয়ে আছে, তারা দেখেন এটা লিখে প্রচুর মানুষের কাছে পেইড ক্যাম্পেইন করে দেখাচ্ছে। তো এরকম প্রচুর অনেক আসলে জিনিস আছে। তো আমরা আমাদের এটা দিয়েই যদি দেখাই, ডাইনামিক, এটা হচ্ছে ডাইনামিক ড্রাইভিং স্কুল, ধর আমাদের একটা ড্রাইভিং স্কুল আছে, নর্মাল পোস্ট দিলে তো এখানে অল্প মানুষ হয়তো দেখবে, আর আমাদের তো স্টুডেন্ট দরকার, আদারওয়াইজ তো এই প্রতিষ্ঠানটা চালাইতে হবে এভাবে ইয়ে। তো এখান থেকে কল দিল, ওকে, সো এখান থেকে আমরা যদি দেখি, আমরা যেখানে ছিলাম, আমরা এখান থেকে যদি দেখি, দেখেন যে এক্সাম্পল এই পোস্টটা ধরেন একদম শুরুর দিকে প্রথম পোস্ট দিয়েই ড্রাইভিং স্কুলে অ্যাডমিশন নেওয়ার জন্য পোস্ট দিয়ে আমরা কি করলাম, সেটা ধরেন একটা পেইড ক্যাম্পেইন ইয়ে করে চালালাম, এবং যেখানে প্রায় এবং $5 মতো, মানে 450 টাকা, 30,000 প্লাস মানুষ দেখলো, এবং এখানে দেখেন প্রচুর লাইক এবং 101টার মতো কমেন্ট, 7টা শেয়ার। এবং কারা কমেন্ট করবে, যারা অনেক বেশি হাইলি ইন্টারেস্টেড, তারা কিন্তু এখানে কমেন্টস করবে, যারা শিখতে আগ্রহী। বা অনেক মানুষ আসলে এখানে কল দিল, অনেক মানুষ আছে যারা কি করেছে, ফর্ম ফিল আপ করেছে, অনেকেই আছে যারা ডিরেক্ট মেসেজ দিয়েছে। সো এখান থেকে এটা দেখেই আপাতত গেস করতে পারতেছেন, এবং যারা অনেক হাইলি ইন্টারেস্টেড।
ওকে, দেখেন যে তারা নাম্বার নিচ্ছে বা কল দিচ্ছে, অনেকেই ডিরেক্ট বিকাশ নাম্বার নিয়ে বিকাশ করতেছে। সো এখান থেকে ধরেন, তার মানে আমরা যেটা বুঝলাম যে নর্মাল পোস্ট দিলে কিন্তু আমরা সেটা হয়তো খুব কম মানুষ দেখতো, 100 জন দেখতো, সেখান থেকে হয়তো একজন কনভার্ট হতো। বাট সেই 100 জন দেখানোর পরিবর্তে যদি আমরা 1 লক্ষ দেখাই, ওই 1%ও যদি হয়, তাও কিন্তু আমাদের বিশাল একটা অ্যামাউন্ট স্টুডেন্ট, বা সেইটারও অনেক ভাগের কম হলেও কিন্তু আমাদের মোটামুটি যে বিজনেসটা, সেটা প্রফিট হোক বা না হোক, সবার অ্যাটলিস্ট যাদেরকে এখানে কাজ করতেছে তাদেরই এটা কিন্তু চলবে, বা অনেক লাভের দিকে আমরা নিয়ে যেতে পারি। তো এটা কেন পসিবল হচ্ছে? কারণ পেইড ক্যাম্পেইনের ফলে আমরা রাতারাতি এটাকে আমাদের কাস্টমারের কাছে বা যারা টার্গেটেড পিপল তাদের কাছে যেতে পারতেছি। এছাড়া আপনি যদি লিফলেট দিয়েও যদি দেখাইতে চাইতেন 30,000 মানুষকে, এক একটা লিফলেটে কিন্তু রঙিন লিফলেটে 2 টাকা করে লাগে। সো 60,000 টাকা এখানে আবার বিলি করার জন্য, তারপর অনেকেই নিয়ে ফেলে দিত কারণ তারা ইন্টারেস্টেড না। বাট ফেসবুকে কিন্তু আমরা যে এরিয়ার মানুষকে দেখাতে চাই, যে এজ এর মানুষ ডাইভিং শিখতে পারে, যেমন হয়তো 20 প্লাস থেকে 20 থেকে ধরেন 40 বছরের মধ্যে, এবং যারা ড্রাইভিং নিয়ে ইন্টারেস্টেড একদম, তাদের কাছে কিন্তু আমরা আমাদের এই অ্যাডটা তাদেরকে দেখাতে পারি, যেটা কিন্তু লিফলেট বা অন্যভাবে হয়তো পসিবল না। তো যেটা বললাম, তো এদিক থেকে আমরা যেটা বললাম যে আমরা এভাবে করে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে দেখেন টার্গেটেড পিপলের কাছে গিয়ে আমরা কাজ করতে বা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটা এভাবে দেখাতে পারি, যেটা কিনা ট্রেডিশনালি ভাবে পসিবল না। তো আমরা এদিক থেকে জাস্ট আমরা এদিক থেকে আমরা আরো যেগুলো দেখতেছি যে তাহলে আমরা বুঝলাম যে রিচ লার্জ টার্গেটেড অডিয়েন্স, আমরা টার্গেটেড অডিয়েন্সের কাছে গিয়ে কি করতে পারি, আমাদের পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন এগুলো নিয়ে কাজ করতে পারি। সেকেন্ড অপশন হচ্ছে কস্ট ইফেক্টিভ মার্কেটিং। এটা অবশ্যই বুঝতে পারছেন যে কস্ট ইফেক্টিভ, কারণ ইউএস এর মতো একটা জায়গা বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি টার্গেটেড কাস্টমার ধরতে পারতেছেন, এবং আপনার ক্লায়েন্ট হবে ওয়ার্ল্ড ওয়াইড। বাট ওই যে আপনি যদি লিফলেট নিউ মার্কেট মানে ধানমন্ডি থেকে নিউ মার্কেট পর্যন্ত দেন, ওই পর্যন্তই কিন্তু আপনার কাস্টমারের সীমাবদ্ধতা শেষ। এবং সেখানে কিন্তু আমরা দেখলাম লিফলেট দেওয়ার থেকেও ফেসবুক এগুলোতে কিন্তু কস্ট কম। তার মানে বুঝতেই পারতেছেন যে এখানে অনেক কস্ট এফেক্টিভ মার্কেটিং সিস্টেম এবং হাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সো স্বাভাবিক আপনি একটা পেপারে ওই অ্যাড একদিনের জন্য দিলেও আপনাকে 50,000 টাকা দিতে হতো, বাট 50,000 না, আমরা 4,000 4,500 টাকা, সরি 4,000 বলতেছি, 400 টাকা 500 টাকা দিয়েই কিন্তু তার থেকে আমরা ওই 50,000 থেকে 10 গুণ বা 20 গুণ বেশি দেখেন সুফল পেলাম। এবং একজন বিগিনারের পক্ষে ড্রাইভিং স্কুল দিয়েছে, একটা পেপারে অ্যাড দেওয়া পসিবল না, টেলিভিশন এইদিকে তো আরো পসিবল না। সো এখানে আমরা অনেক কম খরচ করে হাই রিটার্ন নিয়ে আসতে পারি। সো ডিজিটাল মার্কেটিং এর ইম্পর্টেন্সটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আর ফিউচার যদি বলি, হ্যাঁ, যত বেশি মানুষ ডিজিটালাইজ হচ্ছে, যত বেশি পরিবর্তন হচ্ছে, ডিজিটাল মার্কেটিং এর প্রভাব প্রসার ততই বেশি বেড়ে যাচ্ছে। এরপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন কম্পোনেন্টস, এগুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি, তাহলে আমরা জানবো যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কিন্তু, যেমন মার্কেটিং জিনিসটা শুধুমাত্র কোনো নিউজ পেপারে অ্যাড দেওয়া না, বা শুধুমাত্র ডোর টু ডোর গিয়ে যেমন নক করা না, একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ না। ডিজিটাল মার্কেটিং ও কোনো একটার মধ্যে সীমাবদ্ধ না। ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো এই যে কি আছে, এলিমেন্টস আছে। যেমন ডিজিটাল মার্কেটিং এর সব থেকে বড় এলিমেন্টস হচ্ছে কি, এসইও। এটা সব থেকে ডিজিটাল মার্কেটিং এর হার্ড এবং ডিমান্ডেবল পার্ট, এবং এটা নিয়েই আমাদের ম্যাক্সিমাম ক্লাস হবে, যেটা নিয়ে আমাদের অ্যাটলিস্ট 15-16টা ক্লাস মিনিমাম লাগবেই। ওকে, সো ডিজিটাল মার্কেটিং এর এসইওর মধ্যে আমরা কি করব, স্টেপ বাই স্টেপ একদম কিওয়ার্ড রিসার্চ বা নিশ সিলেকশন থেকে শুরু করে আমরা একদম শেষ পর্যন্ত সাইট র্যাঙ্কিং এ কিভাবে নিতে হয় সে পর্যন্ত আমরা এখানে যাব, একদম বেসিক থেকে সর্বোচ্চ অ্যাডভান্স। এবং এসইওর জিনিসটাকে আমরা যদি একটু দেখি, এছাড়া ডিজিটাল মার্কেটিং আরো কম্পোনেন্ট আছে, এসএমএম। এসইও তে ওই যে গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আমরা যে কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আমাদের সাইটটাকে তৈরি করব বা সাইটের পেজ তৈরি করব, সেটাকে যেন ফার্স্ট পেজে নিয়ে আসতে পারি, সেটাই হচ্ছে এসইও, যেটার ইলাবোরেশন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
এরপর এসএমএম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে এক্সাম্পল ফেসবুক নিয়ে আমরা ওই যে একটু দেখলাম যে ফেসবুকে কিভাবে আমরা ফ্রি মার্কেটিং বা অ্যাড ক্যাম্পেইন করে কাজ করতে পারবো, এবং এই প্রতিটা টপিকস নিয়ে যদি আপনি মার্কেট প্লেসে যান প্রচুর কাজ আছে। এসইও নিয়ে দেখেন, এদিকে ফাইবার বা আপওয়ার্ক, এদিকে গিয়ে যদি আমরা শুধুমাত্র কি করি, এদিক থেকে যদি আমরা আমাদের এক্সাম্পল ফেসবুক অ্যাডস এগুলো নিয়েও সার্চ দেন, আজকেও কিন্তু প্রচুর আসলে কাজ আছে। দেখবেন যে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতেছে, বা ফেসবুক অ্যাডস ফর পেজ লাইক বা বিভিন্ন পারপাসে। সো আমরা দেখবো এদিকে ফেসবুক অ্যাডস নিয়ে অনেক কাজ আছে। দুইটা কাজ হাতের, 6টা কাজ এখনো হাতে আছে, মানে পেন্ডিং এ। এই যে এখানে 33টা কাজ দেখেন হাতে পেন্ডিং এ আছে, 22টা কাজ হাতে পেন্ডিং এ আছে। ওকে, সো শুধু অ্যাড রান করে এভাবে আমরা আরো বিভিন্ন এসইওর মধ্যে আছে বিভিন্ন অপশন নিয়ে এভাবে কাজ আছে আমাদের। সো এরপরে এসইএম হচ্ছে গুগল অ্যাডস। ইউটিউব মার্কেটিং, ইউটিউবে জানেন গুগল অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েটের মাধ্যমে ইনকাম করা হয়। যে আমাদের ইউটিউব চ্যানেলে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা হলেই আমরা কি করতে পারবো, গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে দিতে পারবো। তখন আমাদের ভিডিওগুলো যারাই দেখবে ওইখানে অ্যাড শো করবে, এবং এর মাধ্যমে আমাদের কি হবে, আর্নিং হবে। সো সেভাবে কিভাবে আমাদের ইউটিউব চ্যানেল তৈরি, সেট আপ, বা এটা কিভাবে ফাইবারে কাজ আছে বা অন্যান্য মার্কেট প্লেসে কাজ আছে সেইগুলোও তো আমরা করব। পাশাপাশি কেউ যদি চায় যে না আমি শুধু ইউটিউবিং নিয়ে কাজ করব, আমি কোনো ক্লায়েন্টের কাজ করব না, শুধু নিজের চ্যানেল তৈরি করে ডেভেলপ করে কাজ করব, সেটাও পসিবল। এসইওতে আপনি চাচ্ছেন যে আপনি ই করবেন, মানুষের কাজ করবেন, বা ওই যে বিভিন্ন বাংলাদেশের কোম্পানিতে জব করবেন, সেটা চাইলেও যেমন পসিবল। কারণ শুধু এসইও নিয়ে দেন, দেখেন শুধু এসইও নিয়ে জব আছে। অথবা আপনি যদি চান যে না আমি আমার নিজের ওয়েবসাইট তৈরি করে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করব, বা ওই যে অ্যামাজনের কমিশন পেয়ে অ্যামাজন অ্যাফিলিয়েশন করে ইনকাম করব, সেটাও পসিবল। মানে এখানে মাল্টিপল ওয়ে আছে ইনকামের। স্যার এই দুইটা কি একটা ওয়েবসাইটে করা যায়, মানে অ্যাফিলিয়েশন হ্যাঁ আর এই করা যে যায়, অ্যাডসেন্স দুটোটা একসাথে কাজ করে? জি করা যায়, করা যাবে। তো আমরা এগুলো নিয়েও আরো বিস্তারিত জানবো, তবে হ্যাঁ কোর্সেস থাকলে অবশ্যই বলবেন। তো যেটা বললেন এটা করা যায়। এরপরে হচ্ছে আপনার হচ্ছে হ্যাঁ অ্যাফিলিয়েট সিস্টেমটা আসলে আমাদের মূল জিনিসটাই হচ্ছে এখানে এসইও। অ্যাফিলিয়েট তো জাস্ট আধা ঘন্টার বিষয়, কারণ আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক তো সাইটে আগেই অ্যাড করি না। আগে অ্যাফিলিয়েটে আমরা চিন্তা করে নেই, নিশ সিলেকশন করি। নিশ হচ্ছে যে আমরা কি নিয়ে কাজ করব, টপিকস কি, টপিকস এক জিনিস, নিশ আর এক জিনিস। ধরেন ক্যাটাগরি হচ্ছে আপনি ধরেন চাইলেন যে ওই যে ব্লেন্ডার দেখেন বা নাইফ, এটাই হচ্ছে একটা নিশ, যে যেটাকে আর ভাঙা যায় না, নাইফকে কিন্তু ভাঙা যায় না, কিচেন ডাইনিং এগুলো ভাঙতে ভাঙতে নাইফ বা ব্লেন্ডার। সো এই নিশ নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করে সেই সাইটটাকে র্যাঙ্কিং এ নেই। এরপরে আমরা অ্যামাজন অ্যাফিলিয়েশন বা অন্যান্য অ্যাফিলিয়েশন সিস্টেম হচ্ছে যে কোনো মার্কেট প্লেসই হোক না কেন, যে তাদের প্রোডাক্ট বা সার্ভিস সেলের মাধ্যমে আমরা যে কমিশন পাই, এই সিস্টেমটাই হচ্ছে অ্যাফিলিয়েট। তো এর মধ্যে আমরা বিশেষ করে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে বেশি জানবো। মানে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে তো আর শেষ করা যাবে না, হাজার হাজার লক্ষ লক্ষ এরকম কোম্পানি আছে যারা অ্যাফিলিয়েশন দিয়ে থাকে। তো আমরা বিশেষ করে যেহেতু অ্যামাজন সব থেকে বেশি রিনাউন্ড, পপুলার এবং সহজ, তো আমরা ওয়েবসাইটের মাধ্যমে অ্যামাজন অ্যাফিলিয়েশন নিয়ে বেশি কথা বলবো। আচ্ছা, এরপরে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট আসলে প্রতিটা পার্টের সাথে রিলেভেন্ট, কন্টেন্ট মার্কেটিং নিয়েও আমরা দেখব। এসইও তে যখন যাব তখন এসইওর কিভাবে কন্টেন্ট লাগে, কারণ কেউ কিন্তু আমাদের সাইটে এমনি এমনি সাইট কত সুন্দর হয়েছে এটা দেখতে আসে না, সাইটের ওই যে কন্টেন্ট বা ইনফরমেশন পড়তে আসে, ওই যে সার্চ দেয়। সো আমরা ওই কন্টেন্টটা কিভাবে অপটিমাইজ করলে আমাদের এটা র্যাঙ্ক করবে সেই বিষয়গুলো নিয়ে এসইও তে। এসএমএম এও কিন্তু আমাদের ওই যে উপরে যে ইমেজের উপরে লেখা ইমেজটা, ওটাও কিন্তু একটা কন্টেন্ট। সো ইউটিউবেও কিন্তু ভিডিও একটা কন্টেন্ট। সো কোন জায়গায় কন্টেন্ট কেমন হবে এগুলো নিয়ে ডিসকাস হবে। লিড জেনারেশন, ইমেল মার্কেটিং রিলেটেড আর কি, লিড জেনারেশন ইমেল, সেগুলো নিয়েও আমাদের কি থাকবে, আলোচনা থাকবে। তো আমরা শুরুতেই এসইও নিয়ে যদি দেখি বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওর মূল উদ্দেশ্য হচ্ছে দ্য প্রসেস অফ প্রমোটিং এ ওয়েবসাইট অন দ্য মেজর সার্চ ইঞ্জিন টু ইনক্রিজ ট্রাফিক অ্যান্ড সেলস। ট্রাফিক বলতে এখানে ভিজিটর বোঝানো হচ্ছে। সো এসইওর
মূল উদ্দেশ্যই হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা পেজকে প্রমোট করা মানে কি সেটাকে র্যাঙ্কিং এ নিয়ে যাওয়া কিওয়ার্ডের ভিত্তিতে। তো আমরা যে সাইটগুলো তৈরি করব সেইগুলোর পেজগুলোকে কোনো একটা কিওয়ার্ডের ভিত্তিতে যদি র্যাঙ্কিং এ নেই, ওইভাবে যারা সার্চ করবে তারা আমাদের সাইটে যাবে এবং সেখানে যদি আমরা কি করি অ্যাফিলিয়েটের জন্য অ্যামাজনে পাঠাই, তাহলে তারা যেহেতু অ্যামাজন প্রোডাক্ট কেনার জন্য কি কি টাইপের টপিকস লিখে সার্চ করতে পারে, আমরা তো সেই কিওয়ার্ডকে র্যাঙ্কিং এ নিব, তাহলে তারা সেখানে গিয়ে কনভার্সন হবে। বা যদি অ্যাডসেন্সের জন্য হয়, তাহলে আমরা অ্যাডসেন্সের জন্য ওভাবে কাজ করব যে আমাদের সাইটে এসে বিভিন্ন যে গুগলের অ্যাডস আছে, বিভিন্ন কোম্পানি যে অ্যাড দেয় সেই অ্যাডগুলো দেখবে। যেমন এক্সাম্পল আমরা এখানে লিখলাম, এই যে এই সাইটটাই দেখেন বিভিন্ন ইনফরমেশন দিচ্ছে, এগুলো কিন্তু গুগল অ্যাড। বা কেউ লিখলো যে হাউ টু রিমুভ ডার্ক স্পট। এখন বিভিন্ন যে সাইট আসলো তাদের লাভ কি, তারা কিন্তু কোনো দেখবেন প্রোডাক্টও সেল করতেছে না, কোনো কিছুই না, তাদের লাভ হচ্ছে কি এখানে বিভিন্ন দেখবেন অ্যাড, এটা শুধু ইনফরমেশন দিচ্ছে, দেখেন বিভিন্ন ইনফরমেশন দিচ্ছে, এই যে অ্যাডের বিভিন্ন টাইপের যে অ্যাড গুলো আসতেছে, অ্যাড এর মাধ্যমে তাদের কি হচ্ছে, আর্নিং হচ্ছে। ওকে, তো যাই হোক আমরা গুগল অ্যাডসেন্স এর যে বিষয়টা সেটাও দেখলেন, যে আমরা এখান থেকে এই বিষয়গুলো দেখলাম। এরপরে আমরা এসইওর যে বিষয়টা সেটা নিয়ে আমরা জানলাম যে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর এটার উদ্দেশ্যই হচ্ছে কোনো একটা এই যে কিওয়ার্ডকে আমরা গুগলে কিভাবে র্যাঙ্কিং এ নিয়ে গিয়ে দেখলাম যে অ্যাফিলিয়েট ব্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে পারি, সেই বিষয়গুলো আমরা দেখলাম। এরপরে আমরা এখানে যেটা আমাদের এইভাবে একটা সাইট তৈরি করার সময় শুরুতেই আমরা অ্যানালাইজ করি যে আমরা কি নিয়ে সাইট করব, যেটাকে আমরা ওই যে নিশ সিলেকশন বললাম, এবং কিভাবে আমরা সেটা থেকে আর্নিং করব। মানে আপনাকে আগে চিন্তা করতে হবে যে আপনি হচ্ছে আচ্ছা আমি অ্যাফিলিয়েট করব, ওকে আপনি মনস্থির করলেন অ্যাফিলিয়েট করবেন, এখন অ্যাফিলিয়েট করবেন কি টপিকস নিয়ে করবেন, এগুলো তো আমরা সবই শিখবো আসলে স্টেপ বাই স্টেপ। যে নিশ সিলেক্ট করব, যে আমি ধরেন ওই যে নাইফ নিয়ে কাজ করব, হান্টিং নাইফ বা কিচেন নাইফ, অথবা হচ্ছে ব্লেন্ডার নিয়ে বা কফি মেকার নিয়ে, তখন সেই টাইপের আমরা বিভিন্ন কিওয়ার্ড সিলেক্ট করব, যে কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্কিং এ নেওয়াটা ইজি, ওকে, এবং কোনগুলোর সার্চ ভলিউম মোটামুটি ভালো। কারণ অনেক হার্ড কিওয়ার্ড নিলে সেগুলো র্যাঙ্কিং এ নেওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, যেগুলোতে অলরেডি যারা আছে অনেক ডিফিকাল্ট, সেগুলো আমরা নিব ইজি কিওয়ার্ড গুলো, তাহলে আমরা খুব দ্রুত র্যাঙ্কিং এ চলে যেতে পারবো, আমরা দ্রুত ইনকামও করতে পারবো। যেমন আমি আমার স্টুডেন্টের সাইটও দেখালাম। এরপরে সেটা নিয়ে আমরা কন্টেন্ট যে লিখার যাবতীয় বিষয় এগুলো আমরা শিখবো এবং তৈরি করবো, এবং সেটাকে অপটিমাইজের বিভিন্ন ক্লাস আছে, এখানে সংক্ষেপে বলা হচ্ছে আর কি। অপটিমাইজ করব, অফ পেজ এসইও করব বা ব্যাকলিঙ্ক করব। সো র্যাঙ্কিং এ যাবে, র্যাঙ্কিং এ যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাইটে কি হবে, ট্রাফিক বা ভিজিটর জেনারেট হবে, আর ভিজিটর জেনারেট হলেই তো তারা কি হবে, কনভার্ট হবে, বা যদি গুগল অ্যাডসেন্স হয় অ্যাড দেখবে, অ্যাডে ক্লিক করবে, এভাবে ইনকাম জেনারেট হবে। যেমনটা এখানে নিনজা ভার্সেস অস্টার ব্লেন্ডার বা নিনজা ভার্সেস অস্টার, এটা লিখে দেওয়া ধরেন প্রতি মাসে ধরেন যদি 100 জনও সার্চ করে, তাহলে এই যে আমি যেহেতু একদম টপে আছি, তাহলে এখানে কিন্তু আমরা 80% বা অনেক সময় 100% না ধরে আমি একটু কম করে ধরি 80% আমাদের সাইটে যাবে। সো এখানে 70 জন যদি এইভাবে হয়, যদি 60 জন আমার সাইটে ঢুকে, 60 জনের 10% হলেও কিন্তু প্রতি মাসে 6 জন কনভার্ট হবে। 6 জন কনভার্ট হলে এক একটা ব্লেন্ডারের দাম যদি $300 করে হয়, আমার এক একটা সেল হলে আমি ধরেন $15 মতো পাবো, তাহলে 15 ইন্টু 6 দেন, ধরেন এক্সাম্পল $60 বা $80 এই কিওয়ার্ড থেকে ইনকাম হলো। এভাবে আপনি যদি আরো 5টা কিওয়ার্ডে র্যাঙ্কিং এ যেতে পারেন, তাহলে আপনার একটা সাইট থেকে $400-500 ইনকাম। এভাবে আরো যত বেশি কিওয়ার্ডে র্যাঙ্কিং এ যাব তত বেশি ইনকাম জেনারেট হবে। আচ্ছা, কেউ কিছু বলতেছিলেন? আচ্ছা, সো দেখেন এদিক থেকে আমরা বুঝলাম অ্যাফিলিয়েট বা অ্যাডসেন্স এর জন্য আমরা দেখলাম। এরপরে অ্যাডসেন্সের সরি এসইওর আসলে ইম্পর্টেন্স গুলো কি, যে গেটিং অ্যাকচুয়াল ট্রাফিক, মানে এখানে অন্য কারোর কাছে আমার যাওয়ার দরকার নাই, আমরা শুধু আমাদের সিস্টেম অনুযায়ী কাজগুলো করে যাব, আমাদের সাইটটাকে র্যাঙ্কিং এ নিয়ে বসে থাকবো, আমাদের অটো ইনকাম কি হবে, জেনারেট হবে।
এরপরে বিকাম অ্যান এন্টারপ্রেনার অবশ্যই। আর ওই যে বললাম যেমন ইউএসএ তে ধরেন আমি বা আমার স্টুডেন্ট যেমন কাজ করতেছে যেখানে বসে, বা অনেকে আছে ধরেন এসইও শিখে উনি ট্রাভেল ট্যুরিজমের বিজনেস করতেছে বাংলাদেশে এবং তার সমস্ত ক্লায়েন্ট গুলো বিদেশি। আমি যদি এরকম একজনকে দেখাই, নাম হচ্ছে এই যে ইয়াসিন পাপন। ধরেন ইনার ইয়েতে যদি যাই এখন, আর এদিক থেকে এগুলো আমি কেটে দিই, এখানে বিভিন্ন গুলো দেখবেন যে শুধু ডিজিটাল মার্কেটিং নিয়ে ওই যেটা বললাম যে বিভিন্ন টাইপের জব বিভিন্ন রেপুটেড জায়গাতে সেগুলোরও সুযোগ আছে। যেমন ওই যে উনি আবার কি ট্রাভেলের ইয়ে টিয়ে পেয়েছে, এই যে বিভিন্ন লিখছে যে উনি হচ্ছে এক্সাম্পল বিভিন্ন জায়গায় বিভিন্ন আসলে স্টুডেন্ট মিস্টুডেন্ট নিয়ে, স্টুডেন্ট বলতেছি সরি, এটা তো আমার স্টুডেন্ট। আমি যদি তার প্রোফাইলে যাই স্ক্যানে, যেমন তার বিজনেস দেখেন 9 ঘন্টা আগে এই যে চিটাগং হিল ট্র্যাক ট্যুর দেখেন পাথফাইন্ডার বিডি, উনি কি করতেছে এরকম ফরেনারদেরকে নিয়ে জাস্ট করতেছে। করোনার আগে তো আরো রমরমা বিজনেস ছিল, এটাই হচ্ছে তাদের ভালো সিজন। তো বিভিন্ন কান্ট্রি থেকে কি আসতেছে, পিপল আসতেছে, সে তারা জাস্ট গিয়ে নিয়ে ঘোরাচ্ছে, এভাবে তার ইনকাম দেখেন। কারণ তার সমস্ত ইনকামই হচ্ছে কি এই যে এভাবে, কারণ সার্চ দিচ্ছে হয়তো তাকে পাচ্ছে, এভাবে তার ইনকাম জেনারেট হচ্ছে। ট্যুরিস্ট গাইডের মতো হ্যাঁ, স্যার না? টুরিস্ট গাইডের মতো, জি। সো এখানে শুধু এসইও, এটা কিন্তু উনি এসইও শিখে ওনার আইডিয়া এটা এসেছে যে স্যার আমি আসলে কি করব, আমার এরকম ট্যুর গাইডেড এগুলো ভালো লাগে। সো আমি বলছি ওকে ফাইন, তাহলে এটা নিয়ে করতে পারেন। তাহলে আপনি সেভাবে করে এখন কিওয়ার্ড রিসার্চ করেন আর আমাকে দেখান। তো উনি এভাবে করেছে, যেমন এক্সাম্পল যেগুলো ভুল হয়েছে দেখিয়ে দিয়েছি, টুরিস্ট গাইড ইন ঢাকা বা টুরিস্ট গাইড ইন সুন্দরবন, টুরিস্ট গাইড ইন কক্সবাজার বা ট্যুর অপারেটর ইন সুন্দরবন, মানে ইউএসএ থেকে যেগুলো সার্চ হচ্ছে। এক্সাম্পল ট্যুর অপারেটর ইন বাংলাদেশ হতে পারে। পৃথিবীর এখানে তো শুধু ইউএসএ এর এগুলো দেখাবে, অন্যান্য আরো বিভিন্ন কান্ট্রির কিন্তু, যেমন বা ট্যুর গাইড ইন সুন্দরবন দেই বা ট্যুর অপারেটর ইন, আর বিভিন্ন, একটা মিনিট দেখেন আমরা এখান থেকে সার্চ দিচ্ছি সুন্দরবন ট্যুর প্যাকেজ ফ্রম, দাঁড়ান আমরা সুন্দরবন ট্যুর গাইড বা বিভিন্নভাবে আমাদেরকে কি করতে হবে এখন, কিওয়ার্ড আসলে খুঁজতে হবে। এটা তো শুধু ইউএসএ দেখাচ্ছে, আমরা ইউএসএ বাদেও দেখেন শুধু ইউএসএ থেকেই 10 জন। আমরা যদি এটার পাশাপাশি, আর আমরা যখন কিওয়ার্ড রিসার্চের ক্লাস করব তখন ইন ডেপথে আমরা এগুলো বের করে করে দেখব।
গ্লোবাল আছে কিনা দেখি। গ্লোবালটা অবশ্য দেখাচ্ছে না, দাঁড়ান কেন একটা ফিক্স হয়ে আছে। আচ্ছা দাঁড়ান, এটা অবশ্য নেটের কারণে ঝামেলা করতেছে। সো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা কাজ করব তখন আমরা এভাবে দেখব যে বিভিন্ন টপিকস নিয়ে বিভিন্ন কান্ট্রি এভাবে করে দিলে কোন জায়গা থেকে কতজন সার্চ দিচ্ছে, এসে আমরা এভরিথিং গ্লোবাল রিপোর্ট সবই পেয়ে যাব। সো এটার পাশাপাশি শুধু ইউএস থেকে 10 জন সার্চ দিচ্ছে, এছাড়া আরো কোন কোন কান্ট্রি থেকে বা আরো কিভাবে সার্চ করে, সুন্দরবন ট্যুর গাইড ফ্রম কলকাতা থেকে বা ওই দিক থেকে যারা আসতেছে বা অন্যান্য জায়গা থেকে বিভিন্ন ভাবে আমরা সুন্দরবন ট্যুরিজম গাইড, মানে আমরা বিভিন্ন ভাবে আর কি করি কিওয়ার্ড গুলো পরবর্তীতে এভাবে রিসার্চ করব, দেখব। কারণ শুধু তো ইউএসএ থেকে না, এভাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সার্চ হয়। তো আমাদের ওইখানে শুধু ইউএস এর ভলিউম দেখাচ্ছে। সো যেটা বললাম যে এদিক থেকে আমরা এসইওর মাধ্যমে এরকম হাজার মানে আপনি শুধু এসইও তে র্যাঙ্কিং আনতে পারলে এখানে অনেক ওয়ে আছে যেভাবে আমরা ইনকাম জেনারেট করতে পারি। সো এরপরে এভাবে আমরা অ্যাকচুয়াল ট্রাফিক, বিকাম অ্যান এন্টারপ্রেনার আছে, এগুলো নিয়ে তো কথা বললাম। এছাড়া গুগল অ্যাডস, গুগল অ্যাডওয়ার্ডস এর নাম বর্তমানে হয়ে গেছে গুগল অ্যাডস। এগুলো আমরা এটা অবশ্য নিজেদের জন্য থেকে ক্লায়েন্টের কাজ করে আমরা বেশি করতে পারি। ফাইবার বা বিভিন্ন জায়গাতে গুগল অ্যাডস রান করে আমরা কিভাবে তাদের ওই যে দেখছেন যে এটা এসইও হচ্ছে টোটালি তো ফ্রি, আর গুগল অ্যাডটা হচ্ছে পেইড। যে কেউ যদি রাতারাতি রেজাল্ট চায়, যে আমি আমার বিজনেস আছে, আমি হয়তো নর্মালি তো যারা সার্চ দিচ্ছে তারা তো আমাকে পাচ্ছেই, ট্যুরিস্ট গাইড সুন্দরবনে এসে আমি তোমার লোকজন বা ট্যুরিস্ট পাচ্ছি। এখন আমি চাচ্ছি না আমার বিজনেসটাকে আরো বেশি এক্সপান্ড করতে, আর অনেক বেশি ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করতে। তখন আপনি কি করবেন, ইউএস এর ভালো ভালো হয়তো আপনি নিউজ পোর্টাল বা যারা বিভিন্নভাবে সার্চ করতেছে অন্য কোনো কিওয়ার্ড দিয়েও, যে বেস্ট কি হানিমুন ডেস্টিনেশন এক্সাম্পল লিখে সার্চ দিল, ধরেন ওইটার মধ্যে যেন এই টাইপের বিভিন্ন ইনফরমেটিভ সাইটেও যেন আপনার এই অ্যাডটা দেখায়। সো এভাবে করেও আমরা আরো বিভিন্ন জায়গায় যে টাকার মানে ক্যাম্পেইনের মাধ্যমে টার্গেটেড বা পার্শিয়ালি ইন্টারেস্টেড পিপলকে দেখাইতে পারি, এবং সেখান থেকে আমাদের কিন্তু টার্গেটেড ভিজিটর নিয়ে আসতে পারি গুগল অ্যাডস এর মাধ্যমে। যে ভিডিওর মধ্যে অ্যাড বা এভাবে সার্চ দিলে অ্যাড বা সাইটের মধ্যে ওই যে ডিসপ্লে অ্যাড, এভাবে করে আমরা গুগল অ্যাডসে কাজ করতে পারবো বা আমাদের ক্লায়েন্টের কাজ করতে পারবো। এছাড়া ইউটিউব মার্কেটিং করে গুগল অ্যাডসেন্স ইনকাম বা অ্যাফিলিয়েটিভ ইনকাম করা যায়, অথবা হচ্ছে নিজেদের বিজনেসকে প্রমোট। এরপরে হচ্ছে এসএমএম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ তো আমরা দেখলামই যে আমরা যেমন ডাইনামিক আইটি বা ওইটা দিয়ে, যেমন এক্সাম্পল এই যে বিভিন্ন চাল ডাল বা ফুড পান্ডা দেখেন তারা কি করতেছে, এভাবেই কিন্তু সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক এগুলোর মাধ্যমে কিন্তু তারা পপুলারিটি পেয়েছে। আর ওকে, এছাড়া তো বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসলে আমাদের জব করার স্কোপ আছে। এরপরে আমাদের হচ্ছে বাংলাদেশ তো এখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ফ্রিল্যান্সার কান্ট্রি। ওকে, তো মোটামুটি ফ্রিল্যান্সিং এটা শিখে আমরা নিজেরা চাইলে কি করতে পারি, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারি, অথবা আমরা এন্টারপ্রেনার মানে একজন বিজনেসম্যান হিসেবেও কিন্তু আমাদের ব্যবসাও রান করতে পারি। কিভাবে, কারণ আপনি যদি সেল করা জানেন আপনি যে কোনো বিজনেসই আপনার কাছে কিন্তু খুবই ইজি। যেমন দেখেন আমি ড্রাইভিং সেক্টর হয়তো কিছুই জানি না, আমি ডিজিটাল মার্কেটিং জানি, এটা নিয়ে শুরু করছি, দেখলেন যে একটা অ্যাডের মাধ্যমে কি পরিমাণে হয়তো মানুষের রেসপন্স। বা আমি যদি অন্য বিজনেসেও যাই এটাকে কাজে লাগাই, সো সেখানেও কিন্তু আপনি এভাবে করতে পারবেন। সো এভাবে আমরা হচ্ছে জাস্ট বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের কথা, যেটা শিখতে গিয়ে কেউ যদি কোনো ইনভেস্ট করে সেটা আসলে ইনভেস্ট না, জাস্ট এইগুলো আর কি। এখন যদি আপনাদের এটা ডিজিটাল মার্কেটিং এই বেসিক বিষয়গুলো নিয়ে কোনো কথা থাকে বলতে পারেন, কারণ আপনি তো আচ্ছা ওই যে একটু লাস্টের দিকে জয়েন হলেন, নেক্সট ক্লাস থেকে একটু আর্লি জয়েন হয়েন সবাই, আরো তো অনেকেই আছে। টাইমটা তো আমি ঠিক জানি না। আচ্ছা আচ্ছা, আমাদের হচ্ছে টাইমটা, হ্যাঁ যাই হোক আজকে, আর আমি ভিডিওটা রেকর্ড আছে এটাও গ্রুপে দিয়ে দিব, গ্রুপের লিংকও আপনাকে এই যে মেসেজে দিয়ে দিচ্ছি, এখানে জয়েন হয়ে নেন আপনারা যারা জয়েন নাই। তো আমাদের নেক্সট ইয়ে থেকে আমাদের হচ্ছে যে যেটা দিলাম টাইমটা, এটা হচ্ছে ফিক্স টাইম, এবং প্রতি আমাদের হচ্ছে এই সময়গুলোতে ক্লাস হবে আমাদের, প্রতি শনি সোম বুধবার। স্যার, স্যার 8টা থেকে না?
হ্যাঁ হ্যাঁ জি, 8টা না ছিল আগে? 8টা থেকে আমরা আর কি 10টা দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আমাদের এই হচ্ছে, হয়তো 10টা না হলেও অ্যাটলিস্ট আমাদের 1.5 ঘন্টা করে চেষ্টা করব। তবে অথবা যেদিন আবার টপিকস একটু লং হবে সেদিন ওভাবে দিব, কারণ আজকের দিনে আবার ক্লাস আছে, তো অলরেডি ওনাদের আজকে একটু লেট করতে বলেছি আপনাদের, যেহেতু আজকে 10 তারিখ টাইম দিয়েছিলাম। সো ভাবলাম যে আর বেশি এ না করি, কারণ লেন্দি করতে করতে আসলে অনেকেই আছে যারা ওই যে এভাবে জানে না, বা তারপরেও মেসেজ দিয়েছে, হয়তো অনেকেই লাইনে নাই। নেক্সট ক্লাস থেকে আশা করি প্রত্যেকেই জয়েন করবে। সো এই আপনাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা আজকে ডিজিটাল মার্কেটিং এর এই বেসিক সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বললাম, এবং এই যে ভিডিওটা এটাও আমি কি করে দিব, আপনাদেরকে আপলোড করে দিব। সো ডিজিটাল মার্কেটিং নিয়ে আর কোনো কোর্সেন্স বেসিক এই বিষয়গুলোতে আমরা এই জন্য আজকে আলোচনা করলাম যে আমরা যেন বেসটা বুঝি, কারণ নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব প্রথমে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে, যেমন ফেসবুক নিয়ে প্রথমে স্টার্ট করব। এরপরে আমরা চলে যাব মার্কেট প্লেসে, কারণ ফেসবুকের কিছু কাজ শিখে মার্কেট প্লেস, দেন আমরা এসইও, এভাবে স্টেপ বাই স্টেপ আমরা আসলে আগাতে থাকবো, এবং প্রতিটা ক্লাস প্র্যাকটিক্যাল বেস হবে। আমরা ক্লাসে শিখিয়ে দেন ওইটা আপনাদের প্রতি ক্লাসে অ্যাসাইনমেন্ট দিব। সো আপনাদেরকে সেই অ্যাসাইনমেন্ট গুলো কি করতে হবে, করতে হবে। স্যার একটু কথা বলতাম। জি শিওর। বিষয় হচ্ছে স্যার, আমি তো স্যার যে এলডিপি তে একটা মানে কোর্স করতেছি, আচ্ছা, কোনো প্রবলেম হবে? আপনি এলডিপি তে কোন বিষয়ের এটাতে কোর্স করতেছেন? ডিজিটাল মার্কেটিং এ স্যার। যে আচ্ছা, আপনার সাথে তো আমার কথা হয়েছিল ফার্স্ট আগস্টের দিকে। হুম হুম, তখন মেবি আপনি যে বলছিলেন যে আপাতত কোনো আমি মানে ক্লাস নিচ্ছি না, আমি এখন মেন্টর হয়ে গেছি আর কি। হ্যাঁ হ্যাঁ জি, তখনই স্যার আর কি রেজিস্ট্রেশন করছিলাম, তো ওই যে নভেম্বরের লাস্টের দিক থেকে একটা ব্যাচ শুরু হয়েছে আর কি, তো ওইটাতে ক্লাস করতেছি। ওকে ওকে, আর সমস্যা নেই ওটা নিয়ে। আশা করা যায় আপনার ওইখানে মেন্টর কে? নিয়াজ আহমেদ। নিয়াজ আহমেদ। ওকে, সো আপনি ওইখানে এখানে করেন, কম্পেয়ার করতে পারবেন, ওকে, বা কোনটা ফ্রুটফুল হয় বুঝতে পারবেন ইনশাল্লাহ। সো ওইটা নিয়ে সমস্যা হবে না। এবং এখানে যে এসইওর বেস যেগুলো শেখানো হবে সব থেকে অ্যাডভান্স, এটা আসলে এলইডিপি কেন কোথাও এই জিনিসগুলো পাবেন বলে মনে হয় না, কারণ এসইওতে আমরা অ্যামাজন স্যার সেইটা অ্যাফিলিয়েশন, আমি জানি স্যার। জি ইনশাল্লাহ। সো এটা বেটার হবে, এইখানে করেন, ওইখানেও আপনি করতে থাকেন। না, এটা আপনাকে আর কি আমি জানিয়ে রাখলাম। না না, এটা ভালো, জি। আপনার তো ক্লাস হয় দিনের বেলা, তাই না? হ্যাঁ জি স্যার, এই 11টা থেকে 1টা পর্যন্ত। ওকে ওকে, সমস্যা নেই, জি। ওকে, ওইটা সমস্যা নাই। তো এই হচ্ছে আমাদের, আর তাহলে আমাদের নেক্সট ক্লাসটা কি বারে পড়তেছে, এবং এখন থেকে আমাদের হচ্ছে এই যে ভিডিওটাও গ্রুপে তো আরো আছে, সবাই দেখবে। আমাদের ফিক্স টাইমিং এবং আমাদের ডে, এটার আর কোনো হচ্ছে ব্যত্যয় হবে না, কারণ মাঝখানে ওই যে বললাম যেটা আমরা আসলে 1 তারিখ থেকে স্টার্ট করি, এবং সবগুলো ব্যাচেই তো শুরু থেকে অ্যানাউন্সমেন্ট এই সেই দেই, প্রচুর স্টুডেন্টও হয়। ওই যে আপনারা তো 2-1 জন ওই প্রথম ক্লাসের দিন জয়েন করেছিলেন, দেখলেন। তো এভাবে আর কি, কিন্তু এই ব্যাচে আমি তো কোনোভাবেই ইভেন অনেকেই ফোন টোন দিলেও এগুলোও রিসিভ করতে পারি নাই, কারণ আমি যেহেতু আসলে, কারণ ফ্যামিলিটাই আগে, ওভাবে ফ্যামিলিতে থাকার কারণে। তারপরে এই ব্যাচে আপনাদের 6 জনের মতো হ্যাঁ আছে, 6 জনই অ্যাক্টিভ। হয়তো আরো 2-4 জন এর মধ্যে যদি ধরতে পারে, হয়তো তারা অ্যাড হলে হয়তো যতটুকু ব্যাকআপ হয় ওনাদের এক্সট্রা টাইমে ব্যাকআপ দিয়ে দেবো, কিন্তু ক্লাসের মধ্যে আমাদের ক্লাস যেভাবে চলতেছে এভাবে চলতেই থাকবে। তো এটা হচ্ছে মূল বিষয়। তো আজকে আপনাদের আর কোনো ইয়ে থাকলে বলতে পারেন, আর না হলে শেষ করে দিব, কারণ যেহেতু যে আরেকটা ব্যাচ আছে ওইটা আজকের দিনে তো ওই ব্যাচটা হয়। তো ওনাদেরকে একটু বলেছি আপনাদের আজকে একটু লেট হবে, সেই জন্য আর কি আপনাদের ক্লাসটা 8টার দিক থেকেই শুরু করেছিলাম। তো নেক্সট ডে থেকে আপনাদের তো ওই দিনে আমার কোনো ব্যাচ নাই, আপনাদের 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস হবে। জি স্যার, কোনো কোয়েশ্চেন নাই আমার। আচ্ছা ওকে জি। আর পাশাপাশি আপনার যেটা করতে পারেন, আমার ওই যে এমনি ইউটিউব চ্যানেল যেটা ওয়েব স্পাইডার রাখি, ওইখানে কিছু ভিডিও দেয়া আছে, ওইগুলোও চাইলে দেখতে পারেন। পাশাপাশি যখন যেটা দিব এটা নিয়ে আরো অনেক কিছু পারলে আমি রিসোর্স দিব, দেখবেন। সো যদি মনের মধ্যে অনেক, কারণ আপনারা যত বেশি দেখবেন ওই টপিকসে তত কিন্তু বেশি বুঝতে পারবেন, এবং যদি কোনো কনফিউশন হয় তখন বলবেন যে আসলে এই জায়গায় তো আমি বিষয়টা এমন শুনলাম কিন্তু এখানে তো এমন, তাহলে আসলে কারেক্ট হবে কোনটা, তখন ধরেন আমরা আরেকটু যুক্তি সহকারে বা ওইটা একটু এক্সপ্লেইন করলে তখন দেখবেন যে আরো আপনাদের বিষয়গুলোতে আরো ক্লিয়ার হবে। এটা কেন বলতেছি, কারণ জানো,
আরো বাড়তি আপনার রিসোর্স এগুলো অনেক কিছু আমি দিয়ে দিব। সো যেটা করতে হবে, প্রতিটা ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্ট গুলো আপনাদেরকে মাস্ট বি করতে হবে এবং অবশ্যই সেগুলো শেখাবো এবং আমরা প্র্যাকটিক্যালি আগাবো সামনের দিকে। তো যাই হোক, আজকের মতো তাহলে শেষ করে দিচ্ছি, আর আপনাদের ভিডিওটা আমি আপনাদের গ্রুপে আপ করে দিচ্ছি। জি স্যার। ওকে জি, ওকে, আল্লাহ হাফেজ জি। জি